লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোখ খুলেছেন, তবে শঙ্কামুক্ত নন, জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক। দেখতে গেলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহায় প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। 5 বছরেও বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56 মামলার কোনোটিরও বিচার কাজ শেষ হয়নি, আটকে আছে চার্জশিটে। এবং দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাকসু নির্বাচনও। নেতৃত্ব সংকটে আদায় হচ্ছে না ন্যায্য দাবি, নির্বাচনের ব্যাপারে আন্তরিক কর্তৃপক্ষ। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি এস এম ইকবাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চোখ খুলেছেন, তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা। এই মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। এদিকে উন্নত চিকিৎসার জন্য দলের সাধারণ সম্পাদককে সিঙ্গাপুর নেওয়া যায় কিনা এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন দলের নেতারা। সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বিকাল 3:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় পৌনে 1 ঘন্টা অবস্থান করেন হাসপাতালে। এর কিছুক্ষণ পর বিকেল 4:30টার দিকে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা জানান তিনি শঙ্কামুক্ত নন, এই মুহূর্তে তাকে স্থানান্তর করাও সম্ভব নয়। উনি এখন হেমোডাইনামিক্যালি স্টেবল আছেন, চোখ খুলছেন, কথা বলছেন, কিন্তু ক্রিটিক্যাল স্টেজই বলবো। এখন আমরা হয়তো মেডিকেলও থেরাপি দিয়ে যেতে পারি, অথবা বাইপাস নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। 24 ঘন্টা থেকে 72 ঘন্টা না গেলে অবস্থা বলা যাবে না। রোববার ভোরে হঠাৎ শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। প্রাথমিকভাবে তার পরীক্ষা নিরীক্ষায় হার্টে 3টি ব্লক ধরা পড়ে। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। এর আগে সকালে দলীয় নেতারা জানান সাধারণ সম্পাদককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা। অন্য কোথাও মুভ হইতে পারে যদি ডাক্তার সেটা ওরা নির্দেশনা দেন অথবা পরামর্শ দেন, এইভাবে ওরা এখন কাজ করছে। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শুধু এইটুকুই বলতে চাই। ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তারা। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, প্রার্থনা করবেন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া তিনি পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। তমাল, যেমনটি বলছিলেন ইকবাল, মূলত কিন্তু কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে মূলত ওবায়দুল কাদেরের কি অবস্থা সেটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, এবং সেটা কিন্তু তিনি বলেছেন যে তারা ধারণা করছেন তিনি সুস্থ হবেন, তারা এমনটি আশা করছেন, কিন্তু এখনও তিনি কিন্তু শঙ্কামুক্ত নন। আপনাকে জানিয়ে রাখি যে সকালবেলা তাকে হানার পরে তার কিন্তু এনজিওগ্রাম করা হয়, কিসিসি করা হয়, এমনটি বলেছেন চিকিৎসকরা। এবং তারা বলেছেন যে তার কিন্তু মোট 3টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি কিন্তু খুলে গেছে, অন্য দুটি কিন্তু একটি 80%, অন্যটি 100%, এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এবং আলী হাসান, যিনি কিন্তু সেই কার্ডিওলজির যে চেয়ারম্যান এবং সেটি ছাড়াও যে উপাচার্য রয়েছেন তিনি কিন্তু ছিলেন, এবং তারা বলেছেন যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা রয়েছে সিঙ্গাপুর থেকে, সেটি কোন সময় আসবে সেটি কিন্তু তারা নিশ্চিত নন। এবং তারা বলেছেন যে এখনো তারা আশা করছেন যে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আসলে সর্বশেষ কি অবস্থা সেটি কিন্তু জানা যাবে, এবং সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। এবং সেটি জানার পরে মূলত ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা সেটা কিন্তু তারা জানাতে পারবেন, বা সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত যেটি বলা চলে যে সেটি হচ্ছে যে অবস্থা সেটি শঙ্কামুক্ত না হলেও সকালের থেকে তিনি কিন্তু অনেকটাই ভালো আছেন।
আপনাকে জানেন কি ওনাকে কিন্তু নিয়ে আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন 3:30টার দিকে, এরপরে কিন্তু রাষ্ট্রপতি এসেছিলেন 4:15টার দিকে। তো তারা কিন্তু ওনার সাথে কথা বলেছেন, অর্থাৎ তারা যখন ডেকেছেন উনি কিন্তু রেসপন্স করেছেন, এমনটি বলেছেন উপাচার্য। তো সেটি ছাড়া কিন্তু উনি কিন্তু সকাল থেকে কিন্তু যে অবস্থাটা ছিল সেটা কিন্তু মানে উত্তরোত্তর কিন্তু উন্নতি হয়েছে, কিন্তু সেটি কিন্তু শঙ্কামুক্ত না, তিনি কিন্তু আবারও বলেছেন। এবং সংবাদ সম্মেলন থেকে যেটি বলা হয় যে তাদের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে সিঙ্গাপুরের যে টিমটা আসবে সেই টিমটা এলে পরে তারা কি বলেন সেটা কিন্তু শোনার পরে তারা সিদ্ধান্ত নেবেন সিঙ্গাপুর নেওয়া হবে কি হবে না। তো এখন পর্যন্ত বলা চলে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে তার যে অবস্থা সেটি কিন্তু শঙ্কামুক্ত নয় এবং সেটি 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু ওনাকে নিশ্চিত হওয়া যাবে। তো এরপরে কিন্তু আসলে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কি হবে না সেই টিমটি খেলে পড়ে যেমন সিদ্ধান্ত দেবেন ওনারা সেটি অনুযায়ী কাজ করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। ইকবাল। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করে নোয়াখালীতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বাদ আসর কোম্পানিগঞ্জের বসুরহাট আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনায় সড়ক ও সেতুমন্ত্রীর রোগ মুক্তি কামনা করা হয়। অন্য প্রসঙ্গ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনীর উন্নয়নে সরকার নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। রাজশাহী থেকে ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট 7, 8, 9 ও 10-এর সদস্যদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে করে সশস্ত্র বাহিনীর সবচেয়ে এই বড় শাখা সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। পরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি ইউনিটকে সশস্ত্র বাহিনীর বীরের প্রতীক জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। সরকার আধুনিক ও চৌকো সেনাবাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড প্রতিষ্ঠা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। এই সময় 11শ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রণাঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদার প্রতীক জাতীয় পতাকা পাওয়া এসব বীর সেনারা ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সর্বোচ্চ আস্থায় নিয়োজিত করবে এমন প্রত্যাশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পরে সেনা সদস্যদের বিশেষ নৈপুণ্য, লাঠি খেলা সহ নানা কসরত উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আগত অতিথিরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, রাজশাহী। আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিক সহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে 66% দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের উপর গণশুনানি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেওয়া হচ্ছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গেল বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে গত 16 অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 29 এপ্রিল
তবে সে আদেশের মাত্র 5 মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে আবারও গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে 66% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে আবাসিকে 1 চুলার জন্য 750 থেকে বাড়িয়ে 1000 টাকা আর 2 চুলার ক্ষেত্রে 800 থেকে বাড়িয়ে 1200 টাকা করার আবেদন করা হয়েছে। অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে খাতভেদে 17 থেকে 158% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে 11 থেকে 14 মার্চ পর্যন্ত। এলএনজি আসছে তো 500 MMSF ঢুকে গেছে, এটাতে কিছুটা প্রাইস আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। রিঅ্যাডজাস্টমেন্ট যে করবো তারপরও ভর্তুকি করতে হবে, কারণ কস্টলি এক্সপেন্সিভ তো আমাদের জন্য। আমি মনে করি এখনো আমাদের কম্পেয়ার টু ইনকাম লেভেল এখনো প্রাইসের দিক দিয়ে আমরা অনেক কাজ করতে হবে। তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র 5 মাসের মাথায় আবারও বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেওয়ার পরেই তার কাছে মূল্য দাবি করা যায়, ক্রেতাকে দেওয়ার আগে মূল্য দাবি করা যায় না। এখন পর্যন্ত 750 MMSF গ্যাস রেগুলার সরবরাহ হয়নি, এরপরে আবার 750 সরবরাহ হবে, এরকম অজুহাতের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব গ্রহণ করা বিআরসির এখতিয়ার বহির্ভূত। সবশেষ 2017 সালের মার্চে গ্যাসের দাম গড়ে প্রায় 23% বাড়ানো হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিপি পতাকা বৈঠক, ফেরত দেওয়া হলো অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সেনা সদস্যকে। পাঁচ বছরেও বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56টি মামলার কোনোটিরও বিচার কাজ শেষ হয়নি। কেবল চার্জশিটে আটকে আছে মামলার কার্যক্রম। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, বিচারক স্বল্পতায় বিচার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 5 বছর আগে মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড ঘোষণা পর 3 মার্চ ভোরে বগুড়ার বিভিন্ন মসজিদে মাইকে সাইদিকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12টি উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। আমার স্ত্রী, আমার 6 মাসের নাতি এবং আমার পুত্রবধূ ঘরে তালাবদ্ধ করে যে অগ্নিসংযোগ করে, এই দিনের কথা মনে করলে আমার গাটা এখনো শিউরে ওঠে। আমাদের তো চতুর্দিকে ঘিরে ধরছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তা ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা করে ব্লাঙ্ক ফায়ার করি আর ওদেরকে একটু দূরে দিই। এরকম করতে করতে সকাল 11টা পর্যন্ত আমরা নিজেদেরকে সেভ করলাম। সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে এইসব যারা তাস করেছিল, যারা অন্যায় করেছে, যারা এই সব লুটপাট করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হবে, আমরা একটা বিচার পাবো। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে কারাবন্দী মাওলানা সাইদিকে মুক্ত করার ষড়যন্ত্র ছিল দিনটিতে। আমি তখন বগুড়া জেলার পুলিশের দায়িত্ব পালন করেছি। আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে মোকাবেলা করে বগুড়া শহর থেকে বের করে দিই এবং তৎপরবর্তী সময় তাদের বিরুদ্ধে মোট 53টি মামলা রুজু হয়। মামলাগুলোর চার্জশিট হয়েছে, এখন সাক্ষীর পর্যায়ে উঠেছে। জজ সাহেব একটু শর্ট আসে, যার জন্য মামলাগুলো একটু ধীর গতিতে চলতেছে। মামলার জটটা আমাদের খুব বেশি জজ কোর্টে। তা আমি আশা করি এই মামলাগুলো আমরা দ্রুত এই বছরে অনেক মামলা নিষ্পত্তি করতে পারব। সাইদিকে চাঁদে দেখা সংক্রান্ত নাশকতায় মামলা হয়েছিল 56টি। এর মধ্যে 52টি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে 2016 সালে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনও। তবে ডাকসু নির্বাচনের খবরে উজ্জীবিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা বলছেন, এ কারণে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না, অন্যদিকে আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নির্বাচনের ব্যাপারে তারা সবসময় আন্তরিক। আব্দুল সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট।
1953 সালে প্রতিষ্ঠিত উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীদের যোগ্য নাগরিকের পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে উৎসাহিত করতে 1962 সালে রাকসু গঠন করা হয়। এরপর 1963 থেকে 1990 সাল পর্যন্ত 14 বার নির্বাচন অনুষ্ঠানের পর বন্ধ হয়ে যায় রাকসুর কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও ছাত্র সংগঠনগুলোর রেষারেষির কারণেই 29 বছর ধরে বন্ধ নির্বাচন। এতে রাকসুর ফান্ডে জমা কোটি কোটি টাকার হিসেব যেমন শিক্ষার্থীদের অজানা, তেমনি আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবিও। রাকসু নির্বাচন যদি থাকতো তাহলে ছাত্ররা তাদের একটা স্বাধীন মত প্রকাশের জায়গা পেত। প্রতিনিধি যখন একজন হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তার কাছে যায়, ওনার কাছে অভিযোগ দিতে পারবে। যদি নির্বাচনটা হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে আমরা সেটি জানতে পারবো, আমাদের অধিকার আমাদের তুলে ধরতে পারবো। এ অবস্থায় ডাকসু নির্বাচনের প্রক্রিয়ায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সোচ্চার রাকসু নির্বাচনের দাবিতে। রাকসুর মাধ্যমে ত্যাগী যোগ্য নেতৃত্ব বের হয়ে আসুক এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে একটি প্ল্যাটফর্ম রাকসু সেটা আমরাও তৈরি করতে চাই। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশার যেন পূরণ হয় এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি। তবে অচিরেই সব ছাত্র সংগঠনের সাথে সংলাপ করে রাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। রাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সর্বজন গৃহীত একটি রাকসু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 1999 সালে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু কর্তৃপক্ষের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আদালতে একটি মামলা দায়ের করলে আইনি জটিলতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাকসুর ফান্ডে জমা আছে প্রায় 8 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের ভাবনা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এরও বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এবং এই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি মঞ্চ হচ্ছে রাকসু, যা গত 29 বছর ধরে বন্ধ আছে। তো সম্প্রতি ডাকসু নির্বাচনের খবরে রাকসু নিয়েও কিন্তু সোচ্চার হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা প্রথমেই একজন সাধারণ শিক্ষার্থীর মতামত শুনব যে আপনারা কতটা আশাবাদী এই রাকসু নির্বাচনকে ঘিরে এবং রাকসু নির্বাচনটি হলে আপনারা সাধারণ শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। আমি অবশ্যই অনেক বেশি আশাবাদী যে রাকসু নির্বাচনটা হবে, কারণ বাংলাদেশে ইতিমধ্যে ছাত্র সংসদের যে জোয়ারটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে ডাকসু নির্বাচনটা প্রায় আমরা বলতে পারি যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে আশা করা যায়। আর সেই জায়গা থেকে রাকসুটাও আশা করি হবে। আর এটা হলে একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে যেটা মনে করি যে এতে আমাদের বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক স্টুডেন্ট পলিটিক্সটা রয়েছে সেখানে ছাত্র বান্ধব পলিটিক্সটা আসলো। আর সেই জায়গা থেকে আমাদের দেশীয় রাজনীতিতেও যদি যাই সেখানে স্টুডেন্টরা বা সাধারণ জনগণের একটা প্রত্যক্ষ অংশগ্রহণটা বাড়বে। আর এই ক্ষেত্রে আমাদের এই দেশকে আগামীতে আরও ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি ছাত্রনেতাদের খুব বেশি প্রয়োজন রয়েছে, কারণ আমরাই আগামীর ভবিষ্যৎ। আর সেই জায়গা থেকে এখন যদি নির্বাচনের মাধ্যমে কোনো স্টুডেন্টরা আজকে ছাত্রনেতা হয়ে আসে, তারা জনসমর্থিত নেতা হবে আর তারা জনগণের কাজটা, জনগণের চাওয়াটা খুব বেশি সুন্দর করে তুলে ধরতে পারবে, যেটা আপনি যদি নির্বাচন ছাড়া যদি কোনো ছাত্রনেতাকে নিয়ে যান সেটা করাটা অনেক টাফ হয়ে যায়। আর সেই জায়গা থেকে আমি মনে করি রাকসু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাহিদা ভালোভাবে পূরণ করবে। আমাদের বর্তমানে ডাইনিংয়ের যে সমস্যা রয়েছে, তারপরে হলগুলোতে যে সমস্যা রয়েছে, আবাসন ব্যবস্থা, বর্তমানে বাংলাদেশে আমি খুব সম্ভবত বলতে পারি যে একমাত্র জাহাঙ্গীরনগরে 100% আবাসন ব্যবস্থাটা রয়েছে। তো আমাদের যখন ছাত্র প্রতিনিধিরা আসবে, আমরা তাদের মাধ্যমে উত্থাপন করলাম যে আপনারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে 100% আবাসন ব্যবস্থাটা করে দেন। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয় যে অধিকাংশ স্টুডেন্ট আসে হচ্ছে আপনার গ্রাম থেকে, আর এই জায়গাটা থেকে আমরা যখন বাইরে থাকি এটা আমাদের জন্য কষ্টটা বেয়ার করা অনেক টাফ হয়ে যায়। কিন্তু যখন ছাত্র প্রতিনিধি থাকবে আর যখন সিনেটে বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদনটা জানাবে, আমরা আশা করি 100% আবাসন ব্যবস্থা হবে, তারপরে ডাইনিংয়ের খাবারের ব্যবস্থাটা আরও উন্নত হবে। এই সব জায়গা থেকে অর্থাৎ শিক্ষার্থীদের যে নানা সমস্যা সেগুলো সমাধান হবে। এই পর্যায়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর কাছে আমরা জানতে চাই, আপনারা তো অতীতে বিভিন্ন আন্দোলন করেছেন রাকসুর জন্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সংলাপ
করেছে। কতটা আশাবাদী এই নির্বাচনকে নিয়ে এবং আপনারা কি কোনো সময়সীমা প্রশাসনকে বেঁধে দিয়েছেন কিনা যে এতদিনের মধ্যে আসলে এই রাষ্ট্র নির্বাচনটা অনুষ্ঠিত করতে হবে এই জাতীয়? ধন্যবাদ সময় টিভিকে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাষ্ট্র নির্বাচন চাই এবং আপনারা এর আগেও দেখছেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে রাকসু নির্বাচন যাতে হয় এজন্য কয়েক দফায় আমরা দাবি জানিয়েছি। শুধু রাকসুই নয়, আপনারা দেখবেন আমাদের যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ কিন্তু দাবি জানিয়েছিল ঢাকসু নির্বাচনের জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু 11 মার্চ ঢাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি রাকসু নির্বাচনের জন্য আমরা বিভিন্ন সময় দাবি দেওয়া জানাইছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। তার প্রেক্ষিতে আমি মনে করি যে রাকসু নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ বিভিন্ন প্রগতিশীল যে সকল সংগঠন আছে এবং তাদের কাছ থেকেও হয়তো তাদের গঠনতন্ত্র, বিভিন্ন পূর্ণাঙ্গ কমিটি এবং বিভিন্ন কাগজপত্র চেয়েছে। আমরা ইতিমধ্যে সেটা দিয়েছি। কিছু বিভিন্ন সংগঠনের সাথে সংলাপও করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের সাথেও খুব রিসেন্ট বসার কথা আছে। তা আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করছে যে খুব দ্রুতই রাকসু নির্বাচন দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে। আর হয়তো কয়েকটা ছাত্র সংগঠন বসা তাদের সাথে বাকি আছে। এটা হলে খুব দ্রুত একটা রাকসু নির্বাচনের ডেট দিয়ে দিবে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে যে রাকসু বা ঢাকসু নির্বাচন হতে যাচ্ছে, তা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কথা যদি আমি বলি বা রাকসুর কথাই বলি, আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা বজায় রেখে শিক্ষার সেই সুষ্ঠু পরিবেশটা আজকে আছে বলে কিন্তু রাকসুর মতো রাকসু নির্বাচন হতে যাচ্ছে বা ইতিমধ্যে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো ডেটটা আসবে, প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই শিক্ষার সুষ্ঠু পরিবেশটা কিন্তু আমরা বজায় রাখছি। আপনারা দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি দেখতে যান, আপনারা দেখবেন যখন হচ্ছে জামাত বিএনপি জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের ছাত্র সংগঠনগুলো মানে কিভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল, সেই সময় কিন্তু এই পরিবেশটা ছিল না। জি, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এই পর্যায়ে আপনার কাছে শুনতে চাই সুমন মোরল, আপনি ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। আপনার কি মনে হয় রাকসু নির্বাচন হলে সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ সময় টিভিকে। এখানে বিশেষ কোনো সংগঠনের উপকৃত হওয়ার চাইতে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু হলে সবচাইতে বেশি ছাত্রদের অংশগ্রহণ বাড়বে রাজনীতিতে এবং আজকে বিশ্ববিদ্যালয়ে যে সুবিধাগুলো থেকে ছাত্ররা বঞ্চিত, যেমন ডাইনিংয়ে খাবারের মান তুলনামূলক অস্বাস্থ্যকর, এটা যখন ছাত্র প্রতিনিধিরা সিনেটে যাবেন তখন তারা ছাত্রদের অধিকার নিয়ে আরও বেশি সোচ্চারভাবে কথা বলতে পারবেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রদের যে সুবিধাগুলো, ছাত্রদের যে স্বার্থগুলো তারা অনেক বেশি রক্ষা করতে পারবেন। এই জায়গা থেকে কেবলমাত্র ছাত্র ফেডারেশনই নয়, আমরা বিশেষ কোনো সংগঠনের ক্ষেত্রে নয়, যারা আসলে যাবেন তারা 38,000 শিক্ষার্থীর ভোট নিয়েই তারা হচ্ছে যে সিনেটে যাবেন। সেই জায়গা থেকে যারা নির্বাচিত হবেন তারা সবগুলো সংগঠনকে ছাপিয়ে তারা ছাত্রনেতা হয়ে উঠবেন এবং তারা সবচাইতে বেশি ছাত্রদের অধিকারটাই রক্ষা করবেন। এই জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত এখানে হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো আগামী 30 মার্চের মধ্যে তারা তফসিল ঘোষণা করবেন। জি, ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি একজন সাধারণ শিক্ষার্থী, তো রাকসুর ফান্ডে গত 29 বছর যেহেতু নির্বাচন হয়নি, কত টাকা আছে সেই হিসেবগুলো কিন্তু শিক্ষার্থীদের অজানা। তো সব মিলিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই টাকাগুলো ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো তো সেভাবে হচ্ছে না। তো রাকসু নির্বাচন হলে সেই জায়গাগুলো কি নিশ্চিত হবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ সময় টিভিকে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি যে রাকসু নির্বাচন যদি হয় তাহলে ছাত্র অধিকার এবং ছাত্রদের যে দাবি দাবা স্বার্থ নিয়ে যে বিষয়গুলো ওইগুলো আরও বেশি বিশ্ববিদ্যালয়ের সিনেট বা আইনসভায় এটা হচ্ছে আলোচিত হবে। আর ছাত্ররা তাদের নিজস্ব অধিকার বা নিজেদের মত প্রকাশের একটা সুযোগ পাবে, ছাত্র শিক্ষকের মিথস্ক্রিয়া বাড়বে এবং এই ইউনিভার্সিটির যে বিষয়গুলো যেমন হচ্ছে যে সান্ধ্যকালীন আইন, বিভিন্ন ছাত্রদের স্বার্থ সম্বলিত যে বিষয়গুলো আছে এগুলো প্রকাশের সাথে সাথে ছাত্র নেতৃত্ব যেটা আরও বিকশিত হবে। আর পরবর্তীতে যেটা রাজশাহী ইউনিভার্সিটি এবং রাকসুর বিষয়গুলো আরও জোরালোভাবে দেশ এবং দেশের ভিতরে প্রভাব বিস্তার করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। ফয়সাল, আপনি শুনছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো চায় অবিলম্বে ডাকসু নির্বাচনের পরপরই যেন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি দেওয়া এই রাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেগুলো পূরণ হয়, এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ফয়সাল।
সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন রাকসু নির্বাচন নিয়ে সেখানকার ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ভাবনার কথা। বাংলা সময় আরও থাকছে। চট্টগ্রামে আলাদা অভিযানে 700 স্বর্ণের বার সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বান্দরবানের সীমান্ত থেকে আটক মিয়ানমারের সেনা সদস্যকে দেশটিকে ফিরিয়ে দিয়েছে বিজেপি। দুপুরে মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী বিজেপি তাকে হস্তান্তর করা হয়। এর আগে নাক্ষংছড়ির ঘুমধুম সীমান্তের 0 পয়েন্টে বিজেপি ও বিজেপির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজেপির 9 সদস্যের দলে নেতৃত্ব দেন কক্সবাজার 34 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী হায়দার আজাদ আহমেদ। মিয়ানমারের বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেউ উইংলিং। বৈঠক শেষে মিয়ানমারের সেনা সদস্য অন বো বো থিনকে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের দায়ে গত 24 জানুয়ারি নাক্ষংছড়ির ভালুখাইয়া সীমান্ত এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত সেনা সদস্যকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ অবস্থায় প্রতিপক্ষ নাম্বার 1 বিজেপি মায়ানমার এর প্রতিনিধি দলের নিকট আমরা হস্তান্তর করেছি। উল্লেখ্য, উক্ত মায়ানমার বিজেপি সদস্যকে আটকের পর জেনেভা কনভেনশন অনুযায়ী তার আহার, বাসস্থান, চিকিৎসা সহ সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের কন্টেইনার চাপায় 2 জন শ্রমিক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে রামপালে 1320 মেগাওয়াট ক্ষমতার নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি লোহার ভারী কন্টেইনার 3 জন নির্মাণ শ্রমিকের উপর হেলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী ও ফিরোজ নামে 2 জন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রামে অস্ত্রসহ জেএস লার্মা গ্রুপের 2 আদিবাসী যুবককে আটক করেছে পুলিশ। সকালে নগরীর চাঁদগাঁও থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সিএনবি টেক বাজার এলাকার একটি বাসায় অস্ত্রধারী 2 জন অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আদিবাসী সংগঠন জেএসএস লার্মা গ্রুপের সক্রিয় সদস্য সুজন ও মিন্টু চাকমাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তাদের সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই গ্রুপের সক্রিয় সদস্য এবং এই চট্টগ্রাম মহানগরীতে তারা বিভিন্ন এলাকায় তাদের সংগঠনের গোপন কার্যক্রম চালাচ্ছে, এটুকু জানা গেছে। তো আমরা তদন্ত করে দেখছি যে বাকি যারা আছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি এবং তাদের বিরুদ্ধে এখন বর্তমানে অস্ত্র আইনে তাদের নামে মামলা হবে। চট্টগ্রামে আলাদা অভিযানে 700 স্বর্ণের বার সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ের সোনা পাহাড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 60 কেজি ওজনের 600টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 22 কোটি টাকা। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি প্রাইভেট কার সহ 2 জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে 11.5 কেজি ওজনের 100টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যাত্রাপথে বরিশালের কীর্তনখোলা নদীতে আবারও বিকল হয়েছে ঢাকা থেকে বাগেরহাটের মোডেলগঞ্জগামী সরকারি স্টিমার পিএস মাহসুদ। নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। স্টিমার কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মোডেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় স্টিমারটি। বরিশালের কাছাকাছি পৌঁছালে স্টিমারের কুলার লিক সহ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতে যাত্রা বাতিল করে বরিশাল ঘাটে ভেড়ানো হয়। পরে 7টি স্টপেজের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে তাদের নামিয়ে দেওয়া হয়। জাহাজের যন্ত্রাংশগুলো মেরামত শেষে স্টিমারটি পুনরায় যাত্রা করতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ। 91 বছর আগে কেনা স্টিমারটি এর আগেও বেশ কয়েকবার বিকল হয়ে যাওয়ায় যাত্রাপথে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমাদের পেবেল গিয়ারের কুলিং পাম্পের এটা লিকেজ হইতেছিল, যাতে আপনার তৈল পড়ে যাচ্ছিল অতিরিক্ত বেশি, এই জন্য এটা রিপেয়ার করা প্রয়োজন।
ইঞ্জিন রিপেয়ার হয়ে যাওয়ার পরে পরবর্তী নির্দেশের অপেক্ষায় এখানে অবস্থান করিতেছি। চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিতভাবে আয়োজিত ২১শে বইমেলা অনেকটাই ব্যবসা সফল হয়েছে। ২১ দিনের বইমেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর পাঠকের উপস্থিতি থাকায় খুশি লেখক ও প্রকাশকেরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতো বইমেলা। সেক্ষেত্রে বইয়ের মান নিয়ে ছিল নানা প্রশ্ন। এছাড়া মানসম্মত বইমেলা না হওয়ায় চট্টগ্রামের বইপ্রেমীদের ঢাকার বইমেলার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হতো। এবারের সম্মিলিত বইমেলা ছিল পুরোপুরি ব্যতিক্রম। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রামের সৃজনশীল প্রকাশন পরিষদ ও নাগরিক সমাজের উদ্যোগে বড় পরিসরে নগরীর জিমনেশিয়াম এলাকায় ২১শে বইমেলার আয়োজন করা হয়। ২১ দিনের মেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান আয়োজকরা। শেষ দিন এসে আমাদের মনে হচ্ছে যে পরিমাণ আশা করেছিলাম আমরা, প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাঠক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি ছিল জমজমাট। প্রকাশকরা তাদের নতুন নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন। লেখকরাও আসছে, পাঠকরাও আসছে, সবাই এক জায়গায় আসতে পারাতে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই বই মেলার। এটা আমাদেরই ফ্যাসিলিটি, কারণ এখান থেকে ঢাকায় গিয়ে একটা লং জার্নি, ওখানে গিয়ে এনজয় করা হয় না, তো চিরং হিসেবে এটা বেস্ট। সিটি মেয়র জানান আগামীতে আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে। এবার এই আয়োজনে আমরা সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং চট্টগ্রাম নাগরিক সমাজ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আগামীবার আরও বৃহত্তর পরিসরে কলেবরে আমরা বইমেলার আয়োজন করব। বই শুধুমাত্র গল্প, উপন্যাস, কবিতা ছড়া সাহিত্যের তাকে থাকবে তা না, বই এখন জীবনের সমস্ত দিকগুলোকে সুন্দর করার জন্য, বিকশিত করার জন্য বিষয়বস্তু নিয়ে বই তৈরি হচ্ছে। এবার ঢাকা ও চট্টগ্রামের ১০৫টির বেশি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে। এছাড়া শুধু চট্টগ্রাম থেকে ৯০০রও বেশি বই প্রকাশিত হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সরোয়ার হোসেন সান্টু ও ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। একই সময় চট্টগ্রামের রাউজান উপজেলার প্রধান শিক্ষক সমিতির নেতারা বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অপরিকল্পিত নগরায়নে দিন দিন হারিয়ে যাচ্ছে সব ধরনের বন্যপ্রাণী। দখলে দূষণে ধ্বংস হয়ে যাচ্ছে জলজ প্রাণীও। বিশেষজ্ঞরা বলছেন এই ধ্বংসলীলা চলতে থাকলে ভেঙে পড়বে মানুষসহ প্রাণীর জীবনচক্র, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। এমন প্রেক্ষাপটেই সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হয় বন্যপ্রাণী দিবস। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। কয়েক বছর আগেও রাজধানীর রামপুরার এই নদীতে ছিল শুশক সহ নানা জলজ প্রাণী, কিন্তু দখল ও দূষণের কবলে পড়ে এ নদী হারিয়েছে তার জীববৈচিত্র্য, হারিয়েছে তার অস্তিত্ব। আগে মাছ ছিল, মানুষ সাপ ছিল, ব্যাঙ ছিল, এখন মনে করেন কিছু নেই। রামপুরা দিয়ে যেই ময়লা আবর্জনাগুলো নেমে আসে, তার জন্য কিন্তু আমাদের এলাকার এই পানিগুলো দূষিত। শুধু এই নদী নয়, ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ ও শীতালক্ষা সহ সব নদী ও খাল এখন দখলে দূষণে মৃতপ্রায়। এসব নদীতে নেই প্রাণের কোনো অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন এসবই বড় ধরনের অশনি সংকেতের লক্ষণ। শুশকের থাকা মানে যে মাছরা ভালো আছে, এবং মাছরা ভালো থাকলে আমরা সেই মাছটাকে ধরে খেতে পারছি। এরা যদি না থাকে বা এরা যখন ওখানে এসে মারা যায়, তখন আমরা জানি যে পানিটা অসম্ভব রকম দূষিত। জলের মতো স্থলেও কোথাও নেই প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ। শহর জুড়ে প্রাণের দেখা মেলে শুধু কয়েকটি পার্ক ও উদ্যানে। যেখানে কিছুটা সবুজ আছে, তাতেও কালে ভদ্রে দেখা মেলে বানর, কাঠবিড়ালি সহ হাতে গোনা কিছু পাখির অস্তিত্ব। রমনা পার্কে একটু একটু তাও দু একটা কোকিল টোকিল ডাকে, তাও গাছপালাগুলো অন্যরকম হয়ে গেছে। এই যে গাছটা যেভাবে কেটে ফেলছে, এই কারণে আমাদের নগরায়ণ প্রকৃতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। পরিবেশের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলে ঢাকা খুব দ্রুত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিঙ্গাপুরের তুলনা করেন, ব্যাংককের তুলনা করেন, কিংবা কলকাতা আমাদের কাছে, সবই ঘনবসতিপূর্ণ
জায়গা, কিন্তু যতখানি প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে বন্য প্রাণী গেলেই আপনি দেখতে পাবেন শহরে, সেটা ঢাকায় নেই। পরিবেশবিদরা বলছেন সুস্থভাবে বেঁচে থাকতে হলে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়েছে। সকালে শরণখোলা উপজেলা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা দিবস পালন করেছেন ১০ম ব্যাচের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। পরে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর প্রীতম কুমার দাস। এ সময় আবির উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। যানজটমুক্ত শহর গড়ুন, লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি উচ্ছেদ করুন, এই স্লোগানের সামনে রেখে ৬ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা লাইসেন্সবিহীন গাড়ি পৌর এলাকা থেকে স্থানান্তর, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড স্থাপনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সিলেট ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই মেলা। সিলেট নগরীর রিকা বাজার এলাকায় মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এসএমই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মেলা উপলক্ষে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সপ্তাহব্যাপী এই মেলায় ৫১টি স্টল অংশ নিয়েছে। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে ৭ দিন ব্যাপী এসএমই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এবারের মেলায় কৃষি, খাদ্য, প্রক্রিয়াজাত ও হস্তশিল্প সহ প্রায় ৬৭টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উৎপাদিত পণ্য বিক্রি করছেন। এছাড়া নোয়াখালীতেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী এসএমই মেলা চলছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোখ খুলেছেন, তবে শঙ্কামুক্ত নন, জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক। দেখতে গেলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চমূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমানোর দোহায় প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবিনেট। 5 বছরেও বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56টি মামলার কোনোটিরও বিচার কাজ শেষ হয়নি, আটকে আছে চার্জশিটেই। এবং দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাকসু নির্বাচন। নেতৃত্ব সংকটে আদায় হচ্ছে না ন্যায্য দাবি, নির্বাচনের ব্যাপারে আন্তরিক কর্তৃপক্ষ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময় অ্যাপ।